Recording is on. স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখো। দেখা যাচ্ছে। আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম ট্রাভেল শুটিং, সেটা রোটেটিং মেশিনের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে আমি ট্রাভেল শুটিং পড়িয়েছিলাম, ঠিক আছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ট্রান্সফরমারের ট্রাভেল শুটিং। এবার এই ট্রাভেল শুটিং জিনিসটা কি, যারা আগের দিন ক্লাসে ছিলে না তারা একটু জেনে নাও। ট্রাভেল শুটিং হচ্ছে যে, যেমন আমাদের মানুষের শরীরে যখন রোগ হয় সেই রোগকে যেমন ডায়াগনোসিস করতে হয় সেটা কারা করে, ডাক্তার করে। তো ঠিক সেরকমই মেশিনে যখন কোনো ফল্ট হবে, মেশিন যখন তার নর্মাল অপারেটিং কন্ডিশনে থাকবে না, নর্মাল অপারেশন করতে সে ব্যর্থ হবে, তখন কি কারণে তার নর্মাল অপারেশনটা ব্যাহত হচ্ছে, কি কারণে সে ঠিকঠাক অপারেশন করতে পারছে না, সেটাকে ডায়াগনোসিস করাই হচ্ছে ট্রাভেল শুটিং, ঠিক আছে। সেই সিমটমটাকে খুঁজে বের করা যে ওর কোথায় ফল্ট হয়েছে এবং সেটাকে রিকভার করা বা সারানো, সেই ফল্টটাকে কিওর করা, সেটাই হচ্ছে ট্রাভেল শুটিং। তো আমরা একবার জাস্ট ডেফিনিশনটা দেখে নেব। ট্রাভেল শুটিং ইজ এ ফর্ম অফ প্রবলেম সলভিং often applied to repair failed products or processes on a machine or a system. It is logical, systematic search for the source of a problem in order to solve it and make the product or process operational again. Troubleshooting is needed to identify the symptoms, মানে কি ফল্ট হয়েছে সেটা আইডেন্টিফাই করাই বা সিমটমটা আইডেন্টিফাই করাই হচ্ছে ট্রাভেল শুটিং এর মেন ফাংশন। আচ্ছা, একটা সেকেন্ড একটুখানি ইন্টারাপ্ট করছি, একটু তোমরা কেউ ইয়েটা নিয়ে নাও তো, ক্লাসের স্ক্রিনশটটা একটু নিয়ে নাও তো ফোন থেকে। রোহান না কার কাছে, প্রদীপ তো আসেনি আজকে। আলমগীর তুমি নিয়ে নাও স্ক্রিনশটটা। আলমগীর শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। স্ক্রিনশটটা নিয়ে আমাকে একটু পার্সোনালি পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা যাব কোথায় না, ট্রান্সফরমারের ট্রাভেল শুটিং। পরীক্ষায় যখন ট্রাভেল শুটিং আসবে পরীক্ষাতে, ঠিক আছে, এই সাবজেক্টে যখন মোটামুটি ওই 7 কি 10 নাম্বারের একটা কোয়েশ্চেন আসবে, তো আমাদেরকে এইরকম চার্ট ওয়াইজ লিখতে হবে, ঠিক আছে, যে কোন লোকেশনে ফল্ট হয়েছে, সেই ফল্টের কারণ কি কি পসিবল কজ হতে পারে তার, আর তার রিমেডিয়াল অ্যাকশন কি নেব, মানে তাকে কিভাবে কিওর করব। তাহলে ট্রান্সফরমারের মধ্যে কি কি থাকে না, মেন যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সফরমার অয়েল। আর কি থাকে তার মধ্যে, ওয়াইন্ডিংটাকে আমাদের ইমার্জ করানো থাকে, সেই ওয়াইন্ডিং এর মধ্যে ফল্ট হতে পারে। ইভেন ট্রান্সফরমারের বাইরের যে পার্ট গুলো আছে, যেমন বুশিং, আদার্স যে ফিনার, যেগুলো সাইডে আমাদের এয়ার মানে কি বলবো, হিট ডিসিপেট করার জন্য যে পোর্শনটা থাকে, দুপাশে দুটো পাখনার মতন, যেমন মাছের পাখনা যেমন থাকে সেরকমই ট্রান্সফরমারে দেখবে দুপাশে পাখনার মতন কতগুলি স্ট্রিপ টাইপের দেখতে, ফিনার বলে ওগুলোকে, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে যদি জয়েন্টে কোনো লুজ কানেকশন থাকে তাহলে সেখানে ফল্ট হতে পারে। এবার ফার্স্টেই যেটা হচ্ছে যে অয়েল লিকেজ হওয়া একটা মারাত্মক ব্যাপার। অয়েল লিকেজ হলে সেখানে অয়েলের লেভেল কমে যাবে, অয়েল বাইরে গেলে সেখানে শর্ট সার্কিট হয়ে যাবে, এবং অয়েলের মধ্যে যদি কোনো ময়েশ্চার কন্টেন্ট বা ফরেন পার্টিকেল থাকে তাহলেও কিন্তু শর্ট সার্কিট বা আদার্স ফল্ট হওয়ার চান্সেস অনেকটা বেশি। তাহলে প্রথমেই যেটা পয়েন্ট রয়েছে, সেটা যে কটা পয়েন্ট মনে থাকবে সেভাবেই লিখবে, সব লিখতে হবে এমন কোনো মানে নেই, তবে এরকম পয়েন্ট করে করে লিখবে যে অয়েল লিকেজ, তারপর ওয়াইন্ডিং ফল্ট, তারপর বুশিং ফেলিওর, ঠিক আছে, এইভাবে পয়েন্ট করে করে তার আন্ডারে চার্টগুলো বানাবে। তাহলে স্ক্রিউ জয়েন্টের পসিবল ইয়েতে কি হতে পারে কজ না, ফরেন মেটেরিয়াল ইন দা থ্রেড, যে জয়েন্ট গুলো করা হয়েছে সেই জয়েন্টের তো থ্রেড থাকে এক একটা, সে থ্রেডের মধ্যে যদি কোনো ডাস্ট পার্টিকেল বা বাইরের ইম্পিউরিটিস যদি কোনো থাকে জমে, তাহলে সেখানে কিন্তু ফল্ট হতে পারে। পুয়ার থ্রেডস এনশিওর প্রপার অ্যাসেম্বলি, মানে যখন ওটাকে জয়েন্ট করা হচ্ছে সেই জয়েন্টটা যেন টাইট হয় সেটাকে চেক করা। তাহলে তার রিমেডিয়াল অ্যাকশন কি, যে ফরেন মেটেরিয়ালকে অবশ্যই আমরা রিমুভ করব, থ্রেড চেকিং করব, এবং যদি দরকার পড়ে যে সেই থ্রেড গুলো জং পড়ে গেছে
তাহলে সেই ইয়েগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, রিপ্লেস করে দেবো। এনশিওর প্রপার অ্যাসেম্বলি, ঠিকঠাক যাতে জয়েন্ট থাকে সেই জয়েন্টটাকে আমরা চেক করব। ফ্রম ওয়েল্ড জয়েন্টস, মানে যেখানে ওয়েল্ডিং করা থাকে যে পোর্শন গুলো, সেটা কি শিপিং স্ট্রেন ইমপারফেক্ট ওয়েল্ডিং, যদি ওয়েল্ডিং ঠিকঠাক না করা থাকে তাহলেও কিন্তু ফল্ট হবে, এবং সেইটাকে প্রপার প্রসিডিওরে আবার নতুন করে ওয়েল্ডিং করতে হবে। ফ্রম ড্রেন প্লাগ ডিফেক্টিভ থ্রেড পোর্শন, এটাও সেই একই টাইপের কজ। ডিফেক্টিভ অয়েল সিল, অয়েলটাকে যদি ঠিকঠাক সিল না করা হয় তাহলে অবশ্যই সেখান থেকে অয়েল লিকেজ হবে। চেক দ্য থ্রেড পোর্শন এন্ড রিপ্লেস দ্য অয়েল সিল এন্ড টাইট দ্য ড্রেন প্লাগ এগেইন। নেক্সট হচ্ছে লো ব্রেকডাউন ভোল্টেজ, এটা হচ্ছে একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ট্রান্সফরমার অয়েলের জন্য। আমরা জানি যে একটা সার্টেন 33 কেভি পার সেন্টিমিটার এরকম একটা সার্টেন ভ্যালু আছে, যেই ভ্যালুটা নিচে নেমে গেলে আমাদের ট্রান্সফরমার অয়েলের ব্রেকডাউন ভোল্টেজ লো হয়ে গেলে সেটা কিন্তু ট্রান্সফরমারের ইনসুলেটিং যে প্রপার্টি সেই প্রপার্টিটাকে ব্রেক করে দেবে। আমরা প্রত্যেকেই জানি যে ট্রান্সফরমার অয়েল কি কাজে লাগে। ট্রান্সফরমার অয়েলের দুটো ফাংশন, কেউ বলতে পারবে কি ফাংশন ট্রান্সফরমার অয়েলের? ট্রান্সফরমার অয়েলের দুটো মেন ফাংশন আছে, সেই মেন ফাংশন দুটো কি কি? गुड मॉर्निंग मैम। হ্যাঁ, কে আছে, মনু নাকি? हाँ मैम, मनु बोल। মনু বলো। हाँ मैम, एक होता है मैम कूलिंग पर्पस के लिए भी यूज करते हैं, হুম और एक इंसुलेशन का पर्पस के लिए यूज करते हैं मैम। হ্যাঁ, ঠিক, একদম ঠিক, ভেরি গুড। তো সেটাই এখানে আমাদের দেখতে হবে যে যদি ব্রেকডাউন ভোল্টেজ কমে যায় তাহলে কিন্তু সেটা ফল্টের আকার নেবে। তাহলে ট্রান্সফরমার অয়েলের যেহেতু দুটো মেইন ফাংশন, ইনসুলেটিং প্রপার্টি প্রোভাইড করা আর হচ্ছে কুলিং প্রোভাইড করা, তাহলে ইনসুলেটিং প্রপার্টি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি সেটা আমাদের জন্য ডিজায়ারেবল হবে? নিশ্চয়ই হবে না। তাহলে সেখানে কি কি কারণ হতে পারে লো ব্রেকডাউন ভোল্টেজে? না, ময়েশ্চার কন্টামিনেশন, এই জিনিসটা হচ্ছে একটা, মানে ময়েশ্চার জিনিসটা আমাদের মেশিনের জন্য খুবই একটা খারাপ একটা এলিমেন্ট, ঠিক আছে? ময়েশ্চার কন্টামিনেশন ইন ট্রান্সফরমার অয়েল ডিউ টু ইনঅ্যাক্টিভ সিলিকা জেল, এই যে সিলিকা জেল যেটা ট্রান্সফরমারের ব্রিদারের গায়ে লাগানো থাকে, সেই সিলিকা জেলটা কি করে না ময়েশ্চারকে অ্যাবজর্ব করে, তার কারণে এই সিলিকা জেল প্রোভাইড করা। যখন সিলিকা জেলটা খারাপ হয়ে আসে, তার বয়স হয়ে আসে, সে যখন অনেকদিন ইউজ করার পর তার প্রপার্টি নষ্ট হয়ে যায়, অ্যাবজর্ব প্রপার্টিটা নষ্ট হয়ে যায়, তখন সেই সিলিকা জেলকে কিন্তু আমাদের রিপ্লেস করতে হয়। তো সিলিকা জেলটা যতদিন অব্দি পিঙ্ক কালার থাকবে ততদিন অব্দি ঠিক আছে, যখনই খারাপ হয়ে আসে তখন সেটা ব্লুইশ কালার হয়ে যায়। তো এটা হচ্ছে ময়েশ্চার কন্টামিনেশন ইন ট্রান্সফরমার অয়েল, এর কারণে লো ব্রেকডাউন ভোল্টেজ হতে পারে। আর কি, লিকস অ্যারাউন্ড দ্য কভার অ্যাক্সেসরিজ এন্ড ব্রিদিং এয়ার ফ্রম লিকস, লিকের মধ্যে দিয়ে এয়ার কিন্তু ঢুকবে। হিউমিড অ্যাটমসফিয়ার ইন রেনি সিজন, আমরা জানি যে রেনি সিজনের কিন্তু সবচেয়ে বেশি ময়েশ্চার তৈরি হয়, তাহলে রেনি সিজনে যে ময়েশ্চারটা তৈরি হয় সেই ময়েশ্চার কিন্তু আমাদের এই ট্রান্সফরমার অয়েলকে কিন্তু তার প্রপার্টিকে নষ্ট করতে কিন্তু খুবই বেশি ভাবে সক্ষম। তো তার রিমেডিয়াল কজ কি নিতে হবে না, রিঅ্যাক্টিভ সিলিকা জেল ক্রিস্টালস অর রিপ্লেস দেম, ঠিক আছে? তাদেরকে হয় আবার নতুন করে অ্যাক্টিভ করতে হবে, অথবা তাদেরকে যদি খারাপ হয়ে গেছে দেখি তাহলে আমাদের রিপ্লেস করতে হবে। পিউরিফাই দ্য ট্রান্সফরমার অয়েল টু রিস্টোর দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ, তাহলে ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ ব্রেক হয়ে যাচ্ছে, তার মানে তার প্রপার্টি নষ্ট হয়েছে, তার মধ্যে ইমপিউরিটিজ এর পরিমাণ বেড়ে গেছে, তাহলে অবশ্যই তাকে পিউরিফাই করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাটেন্ড লিকস, রিপ্লেস গ্যাসকেট ইফ নেসেসারি, পিউরিফাই দ্য ট্রান্সফরমার অয়েল টু রিস্টোর দ্য ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এটাও পাই, এখানেও আমাদের লিককে সারাতে হবে এবং তাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথকে রিকভার করার জন্য ট্রান্সফরমার অয়েলকে পিউরিফাই করতে হবে। দাঁড়াও এক সেকেন্ড, হোয়াটসঅ্যাপটা ডিঅ্যাক্টিভেট। নেক্সট হচ্ছে হিউমিড অ্যাটমসফিয়ার ইন রেনি সিজনে কি হচ্ছে, এখানেও আমাদের একই কথাই বলেছে যে ট্রান্সফরমার অয়েলকে পিউরিফাই করতে হবে, কারণ ময়েশ্চার কন্টেন্ট ঢুকে গেলে তাকে পিউরিফাই করা মাস্ট। নেক্সট হচ্ছে বুশিং ফেলিওর, বুশিং মানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি বুশিং বাইরে থাকে ট্রান্সফরমারের, যেটা পোর্সেলেনের তৈরি হয়, ঠিক আছে? হাই ভোল্টেজ বুশিং ফ্ল্যাশ ওভার লোকেশন, মানে এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে ফলটা হতে পারে, এবং কি কারণে হতে পারে না লাইটনিং ডিসচার্জ আর ওভার ভোল্টেজ।
ঠিক হতে পারে, ক্র্যাক হতে পারে, এখানেও ডাস্ট পার্টিকেল জমার একটা প্রবণতা থাকতে পারে, ডার্টি বুশিং, নোংরা বুশিং হয়, ঠিক আছে। ডার্টি মানে কি, তার মধ্যে ডাস্ট পার্টিকেল, ময়েশ্চার কন্টেন্ট এসব জমা হতে পারে। এবার এটাকে কি করতে হবে, ইট মে বি ব্রেক in turns or end lead, flash marks on the end coil and earth parts close to it। মানে হচ্ছে এই বুশিং এর ফ্ল্যাশ ওভার, মানে হাই ভোল্টেজ বা লাইটনিং ডিসচার্জ হওয়ার জন্য বুশিং এর মধ্যে কিছু মার্ক থাকে। সেই মার্কটা কি, মানে যদি পুড়ে যায় বা জ্বলে যায় তাহলে সেই পোড়া দাগ বা পার্শিয়ালি পোড়া দাগ একটা থেকে থাকে। ডার্টি বুশিং এনশিওর ক্লিনিং of porcelain bushing during the each inspection। ক্লিন করতে হবে, খুব সোজা একটা কথা লেখা আছে। হাই ভোল্টেজ বুশিং পোর্সেলিন ইনসুলেটর পেটিকোট ব্রোকেন অর ক্র্যাকড, যেটা বললাম যে মানে হাই ভোল্টেজ আসার জন্য বা এক্সটার্নাল হিটিং, মানে যদি বাইরে থেকে কোনো আঘাত লাগে তাহলেও কিন্তু আমাদের এই বুশিং ফেলিওর হতে পারে। মানে সাপোজ ধরো ইনস্টলমেন্টের সময় কোনো আঘাত লেগেছে, সেই সময় যদি সেইটাকেই যদি আমরা ইনস্টল করে দিলাম এবং সেটার উপর দিয়ে যখনই কোনো প্রেসার আসছে তখন সেই বুশিং কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। তাহলে তখনও আমাদের কি করতে হবে, প্রপার ক্লিনিং করতে হবে, ভিজুয়াল ইন্সপেকশন করতে হবে, এবং যদি আমাদের চেঞ্জ করতে হয় সেভাবে তাহলে রিপ্লেসও করতে হতে পারে। ওয়াইন্ডিং ফেলিওর, এটা একটা মারাত্মক ফেলিওর যেটা প্রত্যেকটা মেশিনেই হয়। ট্রান্সফরমার কেন, প্রত্যেকটা রোটেটিং মেশিনেও কিন্তু এই ওয়াইন্ডিং ফেলিওর হতে পারে। প্রাইমারি ওয়াইন্ডিং লিড ওপেন সার্কিটেড অর আর্থড। প্রাইমারি ওয়াইন্ডিং এর যে লিড সেটা যাতে যদি ওপেন সার্কিট হয়ে যায় অথবা আর্থড হয়ে যায় তাহলেও কিন্তু ওয়াইন্ডিং ফল্ট মানে অবধারিত। তো কিসের জন্য হয় না, ডিউ টু ওভারলোড অর ব্রেজিং ফেলিওর। এই ব্রেজিং ফেলিওরটা কি না, জয়েন্ট প্রসেস, একটা জয়নিং প্রসেস। যখন ওয়াইন্ডিং গুলোকে একটার সঙ্গে আরেকটা কানেক্ট করছি তখন যে একটা ট্র্যাডিশনাল প্রসেস রয়েছে সেই প্রসেসটাকেই বলা হচ্ছে ব্রেজিং। তো ব্রেজিং এর ফেলিওরের জন্য কিন্তু এই প্রাইমারি ওয়াইন্ডিং এর লিড ওপেন সার্কিট হতে পারে। চেক দ্য ওয়াইন্ডিং ইন ওয়ান অর অল ফেজেস উড শো সাইনস অফ ওভারহিটিং এন্ড পার্শিয়ালি বার্ন। নেক্সট হচ্ছে ইন্টার টার্ন শর্ট, মানে যখন ওয়াইন্ডিং গুলো তো আমাদের একটার পর একটা টার্ন থাকে, তো ধরো একটা কয়েল দুটো কন্ডাক্টর নিয়ে গঠিত, তাহলে দুটো টার্ন হবে, তাহলে সেই ওই দুটো টার্নের মধ্যে যদি ফল্ট হয় সেটাকে বলা হচ্ছে ইন্টার টার্ন ফল্ট। ইন্টার লেয়ার ফল্ট, একটা লেয়ারে আমরা জানি ল্যাপ ওয়াইন্ডিং বা ওয়েভ ওয়াইন্ডিং এ কি হয়, একটা একটা করে লেয়ার সাজানো থাকে প্রত্যেক স্লটে, তো সেই লেয়ারের মধ্যে যদি শর্ট সার্কিট হয়, কয়েলের মধ্যে যদি শর্ট সার্কিট হয় তখন কিন্তু তার কারণ কি হতে পারে না, কয়েল শ্রিঙ্কস অ্যান্ড ইন বিটুইন ইনসুলেশন ফেলিওর। যদি ইনসুলেশন ফেলিওর হয় এবং কয়েল যদি কুঁচকে যায় তাহলেও কিন্তু এই ফল্ট হতে পারে। ইনভেস্টিগেট ফর ওভারলোডিং অ্যান্ড টেক কারেক্টিভ অ্যাকশন অ্যাকর্ডিং। শর্টিং বিটুইন এলভি অ্যান্ড এইচভি কয়েলস, হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ কয়েলের মধ্যেও যদি শর্ট সার্কিট হয় তাহলে এটা জেনারেলি অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে হতে পারে, কারণ ওইখানেই দুটো ওয়াইন্ডিং কে একসাথে একটার উপরে আর একটা স্যান্ডউইচ ওয়াইন্ডিং যেটাকে বলা হয়, অটো ট্রান্সফরমারে কি করা হয়, স্যান্ডউইচ ওয়াইন্ডিং করা হয়, তার আলাদা কোনো মানে লিম্ব থাকে না, একটা লিম্বের মধ্যেই তো অটো ট্রান্সফরমারে ওয়াইন্ডিং কানেক্ট করা হয়। সেই জন্য বলা হচ্ছে যে সেখানে যদি শর্ট সার্কিট হয় তাহলেও কিন্তু ওয়াইন্ডিং ফেলিওর হবে। এটাও ইনসুলেশন ফেলিওরই মেইন কজ, কারণ একটা ওয়াইন্ডিং এর সাথে আর একটা ওয়াইন্ডিং এর কানেকশন তখনই হবে যখন তাদের ইনসুলেশন, ভেতরের ইনসুলেশন কাজ করবে না। ডিউরিং ম্যানুফ্যাকচারিং অর রিউইন্ডিং দ্য ট্রান্সফরমার, the coil should be pressed down, heated and cooled repeatedly until the coil height stabilize। এটা হচ্ছে তার রিমেডি। এবার হচ্ছে এক্সেসিভ ওভারহিটিং অফ অয়েল। যদি ট্রান্সফরমারের অয়েলের টেম্পারেচার রাইজ করে যায় তাহলে কিন্তু ওভারহিটিং হবে। এনি ইন্টারনাল ফল্ট সাচ অ্যাজ শর্ট সার্কিটেড কোর, কোর বোল্টস, ক্ল্যাম্পস, ইনসুলেশন ফেলিওর এটসেট্রা, প্রত্যেকটাই কিন্তু ইনসুলেশন ফেলিওরই মেইন কজ। লো অয়েল লেভেল ইন কনজারভেটর, যেটা বলছিলাম যে একটু আগে যেটা বলছিলাম যে তার ব্রেকডাউন ভোল্টেজ কমে যেতে পারে, ট্রান্সফরমার অয়েলের তার টেম্পারেচার বেড়ে যেতে পারে, তাহলে যদি অয়েল লেভেল আস্তে আস্তে কমতে থাকে
ঠিক আছে, তখনও কিন্তু কনজারভেটরের মধ্যে এই তোমার টেম্পারেচার রাইজ কিন্তু হবে। স্ল্যাগড অয়েল, আগের দিন আমি পড়িয়েছিলাম একদিন যে স্ল্যাজ টেস্ট, মানে যে ট্রান্সফরমার অয়েলের মধ্যে প্রচুর ইমপিউরিটিস চলে আসে, বাতাসের সাথে হোক বা যাই হোক, কোনো একটা ফল্টের কারণে হোক, তো তখন ওই স্ল্যাজ মানে অধক্ষেপ কিছু অয়েলকে যখন টেস্ট করা হয়, তখন ওই অয়েলটাকে যদি কিছুক্ষণের জন্য একটা পাত্রের মধ্যে রেখে তাকে হিট দেওয়া হয়, তখন সেই অয়েলটা কি হয়, অয়েলের যে ইমপিউরিটিস গুলো তলায় জমা হয়, সেটাকে বলা হচ্ছে স্লাজ। ঠিক আছে, তো স্লাজড অয়েল যদি হয় তখন কি করতে হবে না, ক্যারি আউট পিউরিফিকেশন অফ অয়েল টু রিমুভ স্লাজ, অয়েলকে পাতি কথায় পিউরিফাই করতে হবে। আর হচ্ছে ওভারলোডিং, অ্যাডজাস্ট দা লোড, অবশ্যই লোডকে অ্যাডজাস্ট করতে হবে। আর লো অয়েল লেভেল হলে কি হবে না, চেক দা অয়েল লেভেল ইন কনজারভেটর এন্ড টপ আপ ইফ রিকোয়ার্ড, যদি দরকার হয় পরিমাণ মতো অয়েল সেখানে কিন্তু ফিল করতে হবে। আর ইন্টারনাল ফল্টস আছে শর্ট সার্কিটেড কোর বোল্টস, তারপর ক্ল্যাম্পস ইনসুলেশন ফেলিওরে আমাদের কি করতে হবে, রিমেডিয়াল অ্যাকশন না, রিপ্লেস দ্য ট্রান্সফরমার এন্ড কোর টু বি filled for thoroughly checking, take corrective action according to observation on oil test report। তোমরা এতক্ষণ ধরে ফুল স্ক্রিন করিনি, বলনি কেন? লেখাগুলো সব দেখতে পাচ্ছ তো তোমরা মোবাইল থেকে যারা ক্লাস করছো, লেখাগুলো সব শো করছে তো? হুম হুম, ঠিক আছে। এবার হচ্ছে লো আইআর ভ্যালু। এই আইআরটা কি, ইনসুলেশন রেজিস্ট্যান্স। অবশ্যই ইনসুলেশন দেওয়াই হচ্ছে ট্রান্সফরমার অয়েলের প্রধান কাজ। এবার সেটাই যদি কমে যায় তাহলে অবশ্যই ফল্ট হবে। ময়েশ্চার ইন অয়েলে যদি ময়েশ্চার ঢোকে তাহলেও লো ইনসুলেশন রেজিস্ট্যান্স হবে। ইনসুলেশন ফেলিওর বিটুইন ওয়াইন্ডিং এন্ড কোর, ইন্টারনাল কানেকশন লিডস ইনসুলেশন ড্যামেজ এন্ড উইক ব্রেজিং। তো পিউরিফাই দ্য অয়েল, হাই একই জিনিস লেখা আছে, হাই ভ্যাকুয়াম টাইপ oil purification plant and test the oil for electrical strength and water content. Replace the transformer, lift the active part and check the winding thoroughly for insulation damage and take corrective action according. Check the internal connection leads by lifting the active part and retape insulation paper of damaged portion. Clean the joint and brace properly. এই হচ্ছে লো ইনসুলেশন রেজিস্ট্যান্স ভ্যালু কি কি কারণে হয় এবং তার জন্য আমরা কি করি। নেক্সট হচ্ছে হামিং সাউন্ড। এটাও তোমরা খুবই পরিচিত প্রত্যেকেই, যে ট্রান্সফরমারে একটা প্রসেস হয়, যে প্রসেসটার জন্য ট্রান্সফরমারের মধ্যে একটা হামিং সাউন্ড হয়, মৌমাছির গুনগুন করার মতন একটা আওয়াজ হয়। সেই আওয়াজটার কিসের কারণে হয় না, ম্যাগনেটোস্ট্রিকশন। এই ম্যাগনেটোস্ট্রিকশন হওয়ার জন্য ট্রান্সফরমারের একটা বড় চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে তার শেপ, সাইজ, ডাইমেনশন সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। এটা ডিউ টু কি বলবো, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের কারণেই কিন্তু এই ম্যাগনেটোস্ট্রিকশনটা হয়। একটু ডিটেইলে পড়বে, ঠিক আছে, ম্যাগনেটোস্ট্রিকশন, কারণ ম্যাগনেটোস্ট্রিকশনটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তো এই ম্যাগনেটোস্ট্রিকশনের কারণেই কিন্তু আমাদের ট্রান্সফরমারে কি হয়, হামিং সাউন্ড হয়। কি কারণে হতে পারে, কোর যদি লুজ থাকে আর ওয়াইন্ডিংও যদি লুজ থাকে, তাহলে কোরের তো আমাদের কি করা হয়, কোরে তো জেনারেলি কোনো সলিড আমাদের স্ট্রাকচার বানানো হয় না ট্রান্সফরমার করে। কি করা হয় না, এক একটা ল্যামিনেটেড শীটকে সেটা দু তিন ধরনের শেপ হয়, ই আই টাইপ শেপ হয়, সি আই টাইপ শেপ হয়, তো কোর টাইপ হয়, শেল টাইপ হয়, বিভিন্ন ধরনের হয়। তো যখন সেই একটা সলিড স্ট্রাকচার আমি অনেকগুলো ছোট সরু সরু পাতলা পাতলা পাত দিয়ে বানাতে যাব, তখন তো সেগুলোকে আমাদের টাইটলি জয়েন করতে হবে। তো সেটাই যখন আমাদের লুজ হবে তখন এই হামিং সাউন্ড কিন্তু হতে পারে। ওয়াইন্ডিং লুজ ডিউ টু শ্রিঙ্কেজ অফ কয়েল। এবার লুজ কোরের ক্ষেত্রে কি বলছে, যে রিমেডিয়াল অ্যাকশন, লিফট দ্য অ্যাক্টিভ পার্ট এন্ড টাইট অল দ্য প্রেসার বোল্টস এন্ড ক্ল্যাম্পিং হোলস। During manufacturing or rewinding of transformer, the coil should be pressed down, heated and cooled repeatedly until the coil height stabilizes. The winding pressure bolt and core clamping bolt should be tightened during the first periodical overhauling after commissioning to take care of shrinkage.
প্রথমবারই যখন এই হামিং সাউন্ডটা শুনতে পাওয়া যাবে তখনই আমাদের এই ইয়েগুলোকে টাইট করতে হবে, বোল্ট বা নাট যেগুলোই আছে এই বোল্ট ইয়েগুলোকে জয়েন্টের যে জয়েনিং যে প্রসেসটা সেই প্রসেসটাকে টাইটলি করতে হবে। এবার আসছে যে টাইপ অফ ফল্ট, সেটা দাঁড়াও তোমাদেরকে একটা নোটস থেকে পড়াই আগে, তারপরে এটা পড়া। কোথায় চলে গেল? যাই হোক, আমি একটু খুঁজে পাচ্ছি না, আমি পরে তোমাদের নোটসটা দিয়ে দেবো। জাস্ট আমি একটু আলোচনা করে দিই যে কি কি টাইপের ফল্ট হয়, তারপরে আমি ঢুকবো অল্টারনেটর বা তোমার অন্যান্য মেশিনে। তো প্রথমে তোমরা সবাই সুইচ গিয়ার প্রোটেকশন পড়েছিলে, তাই তো, ফিফথ সেমিস্টারে। তো তোমাদের কারোর কি মনে আছে যে সিস্টেমে কি কি ফল্ট হয়? ফার্স্ট মানে দুটো মেন ফল্ট হয় সিস্টেমে, সেই ফল্ট গুলোর কোনো কিছু মনে আছে? একটা মানে কিছু জাস্ট যদি বলতে পারো একটু, ম্যাম রোহান বা ট্রানজিয়েন্ট ফল্ট আচ্ছা একটা আছে। ট্রানজিয়েন্ট, হ্যাঁ ট্রানজিয়েন্ট ফল্ট অনেক পরে আসছে, তার আগে বেসিক কিছু ফল্ট হয়। ম্যাম সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্ট। হ্যাঁ সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল ফল্ট। আর কি হয়, শর্ট সার্কিট ওপেন সার্কিট ফল্ট হতে পারে, আর্ক ফল্ট হতে পারে। এগুলো হচ্ছে ওই সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল এর মধ্যেই কিন্তু কিছু আমরা ফল্ট পড়েছিলাম না, যে লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, ডাবল লাইন টু গ্রাউন্ড। তো এই ধরনের যে ফল্ট গুলো আছে সেই ফল্ট গুলো কিন্তু আমাদের সিস্টেমে হয়ে থাকে। এবার মেশিনের ক্ষেত্রে সেগুলি আলাদা আলাদা, তাদের ওয়াইন্ডিং এ হতে পারে, তাদের কোরে হতে পারে, তাদের ইনসুলেশনে হতে পারে, ঠিক আছে। তো সিমেট্রিক্যাল ফল্ট বলতে আমরা কি বুঝি আলমগীর? জেনারেলি কোথায় হয় এই সিমেট্রিক্যাল ফল্ট, কোথায় হয় আমাকে একটু বলো তো। রোহান? ওই ট্রিপল এল আর ট্রিপল এল জি ম্যাম এই সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে পড়ে। हमें মানে এটা বেসিক্যালি थ्री ট্রান্সমিশন লাইনের। হ্যাঁ সেটা আমি জিজ্ঞেস করছি না, আমি যে কোন লাইনে হয়, থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ না কোন লাইনে? थ्री फेज থ্রি मैम। পেজ। থ্রি ফেজ লাইনে হয়। থ্রি এবার পেজ কি ম্যাম। এই কি ফল্টটা কি জিনিস, কি ফল্ট? मैम मैम तीन फेज तीनों इंटरकनेक्ट हो जाता है एक साथ, शॉर्ट हो जाता তাই কি? है, यही पता है मैम। সব সময় কি এটা হয়? না ম্যাম, ওটা গ্রাউন্ড হয়ে যেতে পারে, মানে তিনটে হ্যাঁ একসাথে কানেক্ট করে সেটা গ্রাউন্ড হ্যাঁ। হতে পারে। তো বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা বললাম যে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল ফল্ট বলতে বোঝায়, এই সিমেট্রিক জিনিসটা শুনেই আমাদের মনে হতে হবে যে সেম জিনিস হচ্ছে, তার মানে কি তিনটে ফেজ থাকে। তো তিনটে ফেজের মধ্যে যখন তাদের ফল্ট কারেন্টটা কিন্তু অন্য কারেন্ট নয়, নর্মাল কারেন্ট নয়, ফল্ট কারেন্টটা যখন সেম হয় তিনটে ফেজের মধ্যে, এবং এই তিনটে ফেজের মধ্যে অ্যাঙ্গেলটা তো 120 ডিগ্রি থাকে, সেটাই থাকবে, ঠিক আছে। তো সেম ফল্ট কারেন্ট যখন তিনটে ফেজে হয় এবং তাদের অ্যাঙ্গেল যখন 120 ডিগ্রি থাকে, তখন সেই ফল্টটাকে বলা হয়ে থাকে সিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে, এবার তোমরা যে লাইন টু লাইন, লাইন টু গ্রাউন্ড বলছো, সেই ফল্টগুলো আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে পড়ে। এবারে আনসিমেট্রিক্যাল ফল্ট হয় কি না, তিনটে ফেজের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড আলাদা হয়ে যায়, ঠিক আছে। আর অ্যাঙ্গেল যে তিনটে থাকে সেই তিনটে অ্যাঙ্গেল আদার দেন 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রির বেশি হতে পারে, 120 ডিগ্রি কম হতে পারে। এটাই হচ্ছে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল ফল্ট। এবার চলে আসবো আমরা স্টেট মানে অল্টারনেটর বা ট্রান্সফরমারে যে ফল্ট হয়। তো সেখানে ওপেন সার্কিট, শর্ট সার্কিট, স্টেটর ওয়াইন্ডিং, রোটর ওয়াইন্ডিং, ওভারলোডিং, ওভার কারেন্ট, আনব্যালেন্স লোডিং, এই নানান ধরনের ফল্ট কিন্তু এই অল্টারনেটরে হয়ে থাকে। তো বেসিক যে ফল্ট গুলো হয় সেগুলো আমি পয়েন্ট আউট করেছি। স্টেটরে কি কি টাইপের ফল্ট হয় না, ইনসুলেশন ফেলিওর অফ স্টেটর ওয়াইন্ডিং আইদার বিটুইন ফেজ টু ফেজ অর বিটুইন ফেজ টু গ্রাউন্ড। ইন্টারটার্ন ফল্ট, যেটা আমি ট্রান্সফরমারেও দেখলাম যে ইন্টারটার্ন ফল্ট ওয়াইন্ডিং এ হতে পারে, সেরকম অল্টারনেটরেও কিন্তু ইন্টারটার্ন ফল্ট ইন এনি অফ দ্য ফেজেস হতে পারে। যে কোনো ফেজে তাদের টার্ন, নাম্বার অফ টার্ন যে আমরা
কয়েলটা যখন উন্ড করছি তাদের মধ্যে যে ফল্ট হচ্ছে সেটা হচ্ছে ইন্টারটার্ন ফল্ট। আনব্যালেন্স লোডিং অ্যান্ড সাবসিকুয়েন্ট হিটিং অফ দ্য অল্টারনেটর। এই আনব্যালেন্স লোড মানে কি, ব্যালেন্স লোড কি আর আনব্যালেন্স লোড? আনব্যালেন্স লোড মানে হচ্ছে ওই যে অ্যাঙ্গেল আমি বললাম, যেটা কি হয় থ্রি ফেজের ক্ষেত্রে 120 ডিগ্রি থাকে, এই 120 ডিগ্রি থেকে বেশি যখন অ্যাঙ্গেল হয়ে যাবে বা কম হয়ে যাবে তখন সেটাই কিন্তু আনব্যালেন্স লোডিং। মানে লোড কারেন্টটার ভ্যালু বেড়ে যাবে আর তাদের অ্যাঙ্গেলটাও কিন্তু ডিস্টার্ব হবে, সেটাকেই বলা হচ্ছে আনব্যালেন্স লোডিং অ্যান্ড সাবসিকুয়েন্ট হিটিং অফ দ্য অল্টারনেটর। যখনই কারেন্ট বেড়ে যাবে লোড কারেন্ট, তখন খুব স্বাভাবিকভাবেই সাবসিকুয়েন্টলি বা কনসিকুয়েন্টলি দেখা যাবে যে মেশিনের মধ্যে হিট হচ্ছে। ওভারলোডিং, এটাও অনেকটা আনব্যালেন্স লোডিং এর মধ্যেই পড়ে। ফেলিওর অফ প্রাইম মুভার রেজাল্টিং ইন অপারেশন অফ দ্য অল্টারনেটর অফ অ্যাজ সিনক্রোনাস মোটর। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেলিওর অফ প্রাইম মুভার, আমরা জানি যে অল্টারনেটরকে কে অল্টারনেটিং মানে ভোল্টেজটা প্রোডাকশন করতে কে সাহায্য করেছিল? প্রাইম মুভার। টারবাইন থেকে যে এনার্জিটা ইয়েতে গিয়ে পড়ছে আমাদের ট্রান্সফরমারের প্রাইম মুভারে গিয়ে, সেটাই গিয়ে আমাদের এই ট্রান্সফরমার বলছি অল্টারনেটরে, সেটাই গিয়ে কি করছে না ভোল্টেজ ইন্ডাকশনে সাহায্য করছে। তাহলে সেই প্রাইম মুভার যদি ফেল করে, মানে এক্সাইটেশন প্রোভাইড করতে যদি অল্টারনেটরে ফেল হয়, তখন অল্টারনেটর লাইনে যদি কানেক্টেড থাকে, সে লাইন থেকে পাওয়ার, লাইনে পাওয়ার থ্রো করার বদলে লাইন থেকে পাওয়ার সে নেবে। সেটাকেই বলা হচ্ছে, যখনই সে লাইন থেকে পাওয়ার নিচ্ছে তার মানে কি হলো, ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল কনভার্সন হয়ে গেল, তার মানে সে তখন সিনক্রোনাস মোটর হিসেবে কাজ করবে। এন্ড এটা একটা বিশাল বড় ফল্ট ইন অল্টারনেটর। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওভার ভোল্টেজ এট দ্য টার্মিনালস অফ দ্য অল্টারনেটর। ওভার ভোল্টেজ যদি হয় তখনও কিন্তু এটা হতেই পারে, যে কোনো কারণে হতে পারে। ঠিক আছে, মানে লাইটনিং ডিসচার্জের জন্য হতে পারে বা আদার অন্যান্য কোনো ফেলিওরের জন্য হতে পারে। বিয়ারিং অয়েল প্রেসার ফেলিওর, বিয়ারিং এর অল্টারনেটরের যে অল্টারনেটর তো একটা রোটেটিং মেশিন, তো রোটেটিং মেশিনকে ঘোরানোর জন্য স্মুথলি সেখানে বল বিয়ারিং থাকবে, সেখানে বিয়ারিং গুলোকে ভিসকাস মেটেরিয়াল দিয়ে প্রোভাইড করা হবে, যেমন গ্রিজ, ঠিক আছে, বিভিন্ন অয়েল। তো সেই বিয়ারিং অয়েল প্রেসার যদি ফেল করে তাহলেও কিন্তু ফল্ট হতে পারে। ভেন্টিলেশন ফেলিওর হতে পারে। কারেন্ট লিকেজ ইন দ্য বডি অফ দ্য অল্টারনেটর, যদি অল্টারনেটরের বডি শর্ট হয়ে যায় তখন কিন্তু কারেন্ট লিকেজ হচ্ছে অনেক শর্ট হচ্ছে, সেটাও একটা ফেল মানে ফল্ট। আর কি, এগুলো গেল আমাদের স্টেটরের ফল্ট। এবার হচ্ছে রোটারের ফল্ট। রোটার সার্কিট মে হ্যাভ ফলোইং ফল্ট, কি কি না, এক্সাইটেশন ফেলিওর, যেটা প্রাইম মুভার ফেলিওরের মধ্যে আমি ফেলতে পারি, আর হচ্ছে রোটার আর্থ ফল্ট, আর ওভার কারেন্ট ইন রোটার সার্কিট ডিউ টু অ্যাবনর্মালি হাই এক্সাইটেশন। এবার একটু ডিটেলে আমরা এই ফল্ট যেগুলো ছোট ছোট পয়েন্টে পড়েছিলাম সেটাকে একটু ডিটেলে আমি লিখেছি, তোমরা একবার জাস্ট গো থ্রু করো, আমি দেন আবার বলে দিচ্ছি। ঠিক আছে, 2 মিনিট একটু পড়ো। এফেক্ট অফ ফল্ট ইন অল্টারনেটর, যারা আমি একটু বড় করে দিই। দেখো ফার্স্ট প্যারাটায় কি বলেছে না, ফেলিওর অফ ইনসুলেশন অন স্টেটর ওয়াইন্ডিং রেজাল্টস ফ্রম স্টেটর ওয়াইন্ডিং ফল্টস। ইনসুলেশন ফেলিওর, স্টেটর ওয়াইন্ডিং ফল্ট হলেই কিন্তু ইনসুলেশন ফেলিওর হবে, বা ইনসুলেশন ফেলিওর হলেই স্টেটরের ওয়াইন্ডিং এ ফল্ট হবে। which comprise short circuits between phases or short circuit between one or more phase and arc or short circuit between turns। এই যে একটু আগে আমি বলছিলাম যে ফেজ দুটো ফেজের মধ্যে হতে পারে, ফেজ আর্কের মধ্যে হতে পারে, অথবা ইন্টার টার্ন ফল্ট। এই ইন্টার টার্ন যে ফল্ট, সেখানে যদি ওই টার্নের মধ্যে যদি শর্ট সার্কিট হয়ে যায়,
ফলস অফ দ্য ল্যাটার টাইপ মানে হচ্ছে এই যে ইন্টারটার্ন ফল্ট শর্ট সার্কিটের, ইন্টারটার্নের মধ্যে যদি শর্ট সার্কিট হয় তাহলে কি হচ্ছে, র্যাপিডলি ডেভেলপড ইনটু দ্য আর্ক ফল্ট, এটা তাড়াতাড়ি করে আর্ক ফল্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, এবং গোটা মেশিনে সেই ফল্টটা কিন্তু ছড়িয়ে পড়বে। As soon as a stator fault develops, the alternators must at once be disconnected from the other generating plant on the system to avoid the faulty machine from being fed by others. The main circuit breaker between the machine and the bus bar must therefore be opened. অবশ্যই ফল্ট হয়েছে যখন, তখন যেই অল্টারনেটরটা ফল্ট লাইনের সাথে কানেক্ট হয়েছে সেই অল্টারনেটরটাকে আলাদা করে দেবো এবং সার্কিট ব্রেকারটাকে অপারেট করিয়ে তাকে ব্রেক মানে ফল্টি পার্ট থেকে হেলদি পার্টকে আলাদা করে দেবো। At the same time, it is necessary to suppress the rotor field to prevent the machine from feeding into the fault itself. If the neutral of the machine is arced through an automatic circuit breaker, it is advantageous to provide for opening of the circuit breaker, as this assists the rapid clearance of the arc fault current. যেই মেশিনটায় ফল্ট হয়েছে সেই মেশিনের নিউট্রালটা যদি আর্ক করা থাকে এবং কার দ্বারা না একটা অটোমেটিক সার্কিট ব্রেকার যেটা ফল্ট হলেই ট্রিপ করিয়ে দেবে, তাহলে কিন্তু আমাদের এই পুরো ব্যাপারটা খুবই অ্যাডভান্টেজিয়াস হবে। Unbalanced loading on the alternator arises from arc faults between phases on the circuit external to the alternator. Unbalanced current even of a value much less than the rated current of a machine. এই আনব্যালেন্স কারেন্ট মানে হয় হচ্ছে যেটা ডিজায়ারেবল কারেন্ট, যেটা রেটেড কারেন্ট, সেই রেটেড কারেন্টটার আইদার বেশি হতে পারে অথবা কম হতে পারে। ইভেন যদি কমও হয় তাহলেও কিন্তু কি হবে না, সার্কিটের মধ্যে ফল্ট হবে এবং টেম্পারেচার রাইজ করবে, হিট হবে মেশিন এবং মেশিন বার্নও হয়ে যেতে পারে। It may burn the mechanical fixing of the rotor or damage the rotorকে ড্যামেজ করে দেবে। প্রাইম মুভার ফেলিওর আমি একটু আগেই বললাম, যেটা যখন এক্সাইটেশনটা রোটারের মধ্যে কম হচ্ছে তার মানে প্রাইম মুভার ফেলিওর হয়েছে। প্রাইম মুভার ফেলিওর হওয়া মানে হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণে মেকানিক্যাল এনার্জি আমাদের জেনারেটরে প্রোভাইড করতে পারছে না। যখনই ও জেনারেটরের মধ্যে প্রোভাইড করতে পারছে না মেকানিক্যাল এনার্জি, তার মানে জেনারেটর কিন্তু ভোল্টেজ ইনডিউস করতে পারবে না এবং সে ইন্ডাকশন না করতে পেরে উল্টো কি করবে, আরো লাইন থেকে পাওয়ার ড্র করতে থাকবে এবং ড্র করার জন্য তাকে আমরা বলবো যে সে আর সিনক্রোনাস জেনারেটর নেই, সে কনভার্ট হয়েছে কিসে না সিনক্রোনাস মোটর। সেটা নিশ্চয়ই আমাদের সিস্টেমের জন্য আনডিজায়ারেবল। This operation is prevented by applying reverse power relay এবং সেটাকে আমি প্রোটেকশন দেব কিভাবে না, এই রিভার্স পাওয়ার রিলে ইউজ করে। এই রিলেটার নাম হচ্ছে, আমরা এই রিলেটার একটা স্পেশাল নাম আছে, যে রিলেটার নাম হলো আইডিএমটি রিলে, ইনভার্স ডেফিনিট টাইম ল্যাগ, আইডিএমটি ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ, ঠিক আছে, এই রিলেটার নাম রিভার্স পাওয়ার রিলে। This relay is similar to a directional current relay with conversion of mode of operation from generator to motor. The direction of power flow reverses. Reverse power relay being set to operate with reversal of power flow now acts to trip the system, not allowing motor mode operation of the alternator. তাহলে আমরা এই মোটর মোডটাকে যাতে প্রিভেন্ট করা যায়, যাতে আটকানো যায়, সেজন্য একটা রিলে ইউজ করে দিচ্ছি, যে যখনই প্রাইম মুভার ফেলিওর হবে তখনই কিন্তু সিস্টেম আর লাইন থেকে পাওয়ার নেবে না এই রিলেটা থাকার কারণে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে আইডিএমটি রিলে বা রিভার্স পাওয়ার রিলে, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ রিলে। মেকানিক্যাল ফল্ট কি, একটা তো প্রাইম মুভার ফল্টটাও একটা মেকানিক্যাল ফল্টের মধ্যেই পড়ে, আরো রয়েছে সেটা হচ্ছে ব্রোকেন রোটর বার, এন্ড রিং ফেলিওর অফ অ্যাসিনক্রোনাস মোটর। তাহলে অ্যাসিনক্রোনাস মোটর বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ অ্যাসিনক্রোনাস মোটর? কোথায় গেল সব, কি সবাই ঘুমিয়ে পড়লে নাকি?
রোহান, প্রিয়গোপাল, বিলিয়ান, আলমগীর, মনু, শোনা যাচ্ছে আমার কথা? ইন্ডাকশন হ্যাঁ, এবার এই ইন্ডাকশন মোটর তোমার কি কি টাইপের হয়, এর রোটর কি কি টাইপের হয়? কে বললে ইন্ডাকশন মোটর কোথায় গেল? স্কুইরেল কেজ এন্ড স্লিপ রিং ইন্ডাকশন। সুধীর অধিকারী, সুবীর পড়াশোনা করছে তুই। হ্যাঁ, তাহলে তোমাদের স্কুইরাল কেজ আর কোন রোটর, তাই তো? এইবার এই স্কুইরাল কেজে কি হয়, রোটর বার ইউজ করা হয়, আর এর ক্ষেত্রে কি হয় না স্লিপ রিং ইউজ করা হয়। সেজন্য বলছে যে ব্রোকেন রোটর বার অর এন্ড রিং ফেলিউরস। Asynchronous cage motor are divided into two categories, যেটা বললাম, depending on the construction of the cage, cast and fabricate. The material used for cast cage is aluminium, whereas for fabricated is copper. For high power motor, fabricated cage rotors are used. মানে স্কুইরাল কেজ রোটর আমাদের হাই পাওয়ার জন্য, হাই পাওয়ার মানে প্রোভাইড করার জন্য কি করা হয়, স্কুইরাল কেজ মোটর ইউজ করা হয়। ব্রোকেন বার ফলস আর কজড বাই এ ভ্যারাইটি অফ রিজন। কি কি কারণে হতে পারে? থার্মাল, মেকানিক্যাল, ম্যাগনেটিক, রেসিডুয়াল, ডাইনামিক অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্রেস। এই কারণে রোটর বার কিন্তু ভাঙতে পারে। These stresses originate from human manufacturing, functioning errors, causing asymmetry to the geometry of the machine and consequently inducing asymmetrical spatial strain. ঠিক আছে, এটা SPE হবে, যাই হোক ঠিক করে দেবো। আন্ডার ফল্টি কন্ডিশন, মানে ব্রোকেন যখন রোটর বার ভেঙে যাবে, the amplitude of the current changes in the area of fault. তাহলে তার কনসিকুয়েন্টলি কি হবে না, কারেন্টের অ্যামপ্লিটিউডও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বিয়ারিং ফল্ট, বিয়ারিং এর মধ্যে ফল্ট কি হতে পারে, যে ওই যে অয়েলটা থাকে বিয়ারিং এর মধ্যে, সেই অয়েলটা শুকিয়ে যেতে পারে, অয়েলটা ইমপিওর হয়ে যেতে পারে, তার ফলে মোটর স্মুথলি রান করতে পারবে না। Bearing faults are very common in both low and high voltage electric motors and special attention is required. Almost 40 to 50% of all motor failures are being related a bearing fault এর সাথে। ঠিক আছে, for high power motors both rolling ball and sleeve bearing are used. The major causes of bearing failures are thermal, mechanical, electrical stress, contamination and corrosion. আগেই বললাম যে যদি ব্রিজটা ড্রাই হয়ে যায় তখন কি হবে, কোরোশন হবে, ঘুরতে পারবে না মেশিনে, ঘর্ষণ বেশি হবে, ফ্রিকশন বেশি হবে, ইমপ্রপার ইনস্টলেশনের কারণে হতে পারে ইমপ্রপার লুব্রিকেশন, এটাই বলছি যেটা লুব্রিকেশন। It is generally believed that bearing failures develop from general roughness and gradually lead to defect of the bearing components. খুব ইজি জিনিস, এগুলো জাস্ট গল্পের মতন করে নেব। এবার হচ্ছে আরেকটা ফল্ট হয়, সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি রিলেটেড ফল্ট। এই এক্সেন্ট্রিসিটিটা কি, দুটো টাইপের এক্সেন্ট্রিসিটি হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক এন্ড ডাইনামিক। যে যখন এয়ার গ্যাপ, মানে রোটর আর স্টেটরের মাঝে কি থাকে, এয়ার গ্যাপ থাকে, সেই এয়ার গ্যাপটা যখন একটা মিনিমাম এয়ার গ্যাপ দেওয়া হয় 1.5 মিলিমিটার সামথিং, এরকম একটা এয়ার গ্যাপ থাকে, সেই এয়ার গ্যাপটা যখন আনইকুয়াল থাকে রোটার আর স্টেটরের মধ্যে, যদি ছবি দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে রোটার আর স্টেটরকে যখন প্লেস করা হয় তখন এই দেখো এখানে যে এয়ার গ্যাপ, এখানের এয়ার গ্যাপ কিন্তু কম, এখানে যে এয়ার গ্যাপ, এখানের এয়ার গ্যাপ কিন্তু কম, কিন্তু যদি এটা একদম মাঝখানে থাকতো, এখানে দেখো একটা পজিটিভ সিম্বল রয়েছে, মানে এর যে মেন যে সেন্টার, সেই সেন্টারটা কি হয়, ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, সেন্টারটা ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এক্সেন্ট্রিসিটি। কেন হয় না, আনইকুয়াল এয়ার গ্যাপের জন্য রোটর আর স্টেটরের মধ্যে। ইফ দ্য ডিগ্রি অফ দ্য এক্সেন্ট্রিসিটি বিকাম লার্জ, যদি বেড়ে যায়, the resulting unbalanced radial forces may cause the rub between stator and rotor, leading to the destruction of the machine. There are two kinds of eccentricity, আগেই বললাম, static and dynamic, where the arrows indicate, এই ছবিতে দেখো অ্যারো দিয়ে দেখানো আছে, একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছ কিনা জানি না, জাস্ট দেখো, যে arrows indicate the misalignment between the rotor center and the rotational center at
ইচ কেস। ঠিক আছে, রোটরের সেন্টার আর রোটেশনাল সেন্টারের এটা দেখানো হয়েছে। ইন দ্য কেস অফ স্ট্যাটিক এয়ার গ্যাপ এক্সেন্ট্রিসিটি, দ্য পজিশন অফ দ্য মিনিমাম রেডিয়াল এয়ার গ্যাপ লেন্থ ইজ ফিক্সড ইন স্পেস। অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, in the case of dynamic eccentricity, the center of the rotor does not coincide with the center of the rotation. বাইরে চলে এসছে, এর এটা বাইরে চলে এসছে, আর এটা দেখো মাঝখানেই আছে। Thus the position of the minimum air gap rotates with the rotor. The main causes of static eccentricity are the oval shape of the stator core or the incorrect positioning of the stator or the rotor at the commissioning stage. যখনই ইনস্টল করা হচ্ছে মেশিনটাকে, তখনই এই রোটার মানে মেশিনটাকে যখন তৈরি করা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, তখনই স্টেটর আর রোটারকে যখন প্লেস করা হচ্ছে, সেই প্লেসিং এর সময় যদি এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়, তাহলে কিন্তু এই এয়ার গ্যাপের ইউনিফর্মিটি অফ এয়ার গ্যাপটা নষ্ট হবে। এয়ার গ্যাপ যদি ইউনিফর্ম না হয়, ফ্লাক্সও ইউনিফর্মলি ফ্লো করতে পারবে না এবং ভোল্টেজও আমাকে ইউনিফর্ম দিতে পারবে না। সেজন্য এয়ার গ্যাপ হচ্ছে যে আমাদের স্টেটর আর রোটারের মধ্যে একটা পার্টিকুলার ইউনিফর্মিটি বজায় রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। However, dynamic eccentricity may be caused by the bent rotor shaft, misalignment or wear of the bearing, mechanical resonance at a critical speed and so forth. এই হলো আমাদের রোটরের মধ্যে যদি স্কুইডেল কেজ বা যাই হোক না কেন, তাদের মধ্যে কি থাকে না, এয়ার গ্যাপ থাকে স্টেটর আর রোটারের মধ্যে। সেই স্টেটর আর রোটারের এয়ার গ্যাপ যদি ইউনিফর্ম না হয়, তাহলে এই এক্সেন্ট্রিসিটি তৈরি হয়, যে এক্সেন্ট্রিসিটিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। স্ট্যাটিকের ক্ষেত্রে রোটর সেন্টার আর রোটেশনের সেন্টারটা আলাদা হয়, ডাইনামিকের ক্ষেত্রে রোটরের সেন্টার আর রোটেশনের সেন্টার মানে একে অপরকে কোইনসাইড করে ওটাতে, আর এটাতে কি হয়, বাইরে বেরিয়ে আসে ডাইনামিকে। এটাই হচ্ছে আমাদের এক্সেন্ট্রিসিটি। এবার কিছু ইম্পর্টেন্ট টুলস যেগুলো তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে, এই টুলস গুলো কি কাজে লাগে সেগুলো জাস্ট আমি এখানে বর্ণনা দিয়েছি, এগুলো জাস্ট একবার রিডিং করে নাও, এবার জাস্ট গো থ্রু করো। যে ফিলার গেজ, এটাকে থিকনেস গেজও বলা হয়। ঠিক আছে, FILL, এক সেকেন্ড। ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে এটা পড়ো, প্রথমে আমরা এটা পড়বো, বিয়ারিং পুলার। ঠিক আছে, বিয়ারিং পুলার ইজ এ টুল ইউজ টু রিমুভ বিয়ারিং সেটস ফ্রম এ রোটেটিং মেশিন। খুব ইম্পর্টেন্ট, আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম যে বিয়ারিং ফল্ট হচ্ছে, যে লুব্রিকেশন প্রসেস যদি ঠিকঠাক না থাকে, যদি কোরোশন হয়, যদি মেশিনে ফ্রিকশনাল লস বেশি হয়, তখন এই বিয়ারিং এ ফেলিওর হলেই এগুলো হবে। তো বিয়ারিং কে যখন আমি রিকভার করব, যখন এই ফল্ট গুলোকে রিকভার করতে চাইবো, তখন এই মেশিনটা আমাদের, এই টুলটা আমাদের কাজে লাগবে। A bearing puller is a tool used to remove bearing sets from a rotating machine shaft or from a blind bearing hole. Most common application is removing a caged set of ball or tapered bearing from a rotating shaft, such as in a car transmission. These tools are made of tool grade steel. Steel material use করা হয়, so they are harder than the parts they are used on. They are usually hand powered, মানে এটা ম্যানুয়ালি আর কি করা হয়, কোনো মেশিন নয়। with a handle, ওই যে পাশে দুটো দেখো হ্যান্ডেল রয়েছে ধরার মতো, on the turn screw or a male hex end to match a drive socket.
Some bearing pullers are hydraulically powered, মানে কিছু অটোমেটিক্যালি মেশিনের দ্বারা হাইড্রোলিক প্রেসার দিয়ে আর কি এই বিয়ারিং টুলস বানানো হয়, বিয়ারিং ফিলার বানানো হয়। Using a hydraulically powered piston to press against the end of the shaft in the bearing is on. এটা তোমরা কেউ দেখেছো? কেউ কি তোমাদের মধ্যে কেউ ইন্ডাস্ট্রিতে বা ইয়েতে চাকরি করো, ওয়ার্কশপ এরকম টাইপের কোথাও চাকরি করো? তাহলে তোমরা দেখে থাকবে। এই টুলসটা কি কেউ দেখেছো অরিজিনালি তোমাদের মধ্যে? আলমগীর, শুভম, সুধীর? না ম্যাম দেখিনি। আমিও দেখিনি, আমিও জাস্ট এখানেই দেখেছি। যাই হোক, তো এরকম হয় একটা বিয়ারিং কুলার। তোমাদের মধ্যে যদি কেউ পরবর্তীকালে কোনো ইন্ডাস্ট্রি বা ছোট মানে প্লান্টে জব করতে যাবে তখন দেখতে পাবে। Feeler gauge, sometimes called thickness gauges or feeler gauge, are mechanical measuring instrument that are used to provide a precise reading of the gap that exists between two parallel surfaces, such as clearance between two machine parts or elements. Feeler gauges are typically sold as what is termed as a set, which each set consisting of a series of dimensionally accurate pieces of seam stock that are joined using a common shaft and pieces of accurate nut or riveted connection. The individual pieces, which are called blades, leaves and plates, এই যে এইগুলোকে বলা হচ্ছে ব্লেড। ঠিক আছে? The most commonly, the use of high carbon steel is designed to ensure that the blade material will not compress during the measurement process, thus assuring that the air gap measurement are accurate. মানে জেনারেলি এয়ার গ্যাপ মেজার করার জন্য এই ফিলার গেজটা ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ডায়াল ইন্ডিকেটর। এটা কেমন দেখতে হয় দেখো, এটা ঘড়ির মতন, ঠিক আছে, এরকম হয় দেখতে। এটা করা হয়, এর প্রাইমারি মেজারিং টুল ইউজড ইন প্রিসিশন ইঞ্জিন বিল্ডিং। They are typically used to measure the deck clearance, crankshaft thrust, and straightness, lifter travel, and other measurements that involve the distance between two surfaces or small amount of component travel. Generally এগুলো মেকানিক্যাল টুলস। এই টুলস গুলো একটা আমি দেখলাম যে আমাদের বিয়ারিং পুলার, রোটেটিং মেশিনের যে বিয়ারিং থাকে ইউজ করা হয়, সেগুলোকে যখন ড্যামেজ হতে থাকে তখন সেই ড্যামেজ বিয়ারিং কে আবার বের করে সেগুলোকে আবার ইনসার্ট করা, এই হচ্ছে বিয়ারিং পুলারের কাজ। আর কি পড়লাম যে গেজ ফিলার যেটা পড়লাম সেটা কি করছে না, এয়ার গ্যাপ মেজারমেন্টের জন্য ইউজ করা হচ্ছে। আর হচ্ছে ডায়াল ইন্ডিকেটর। Most commonly used type of dial indicator reads in 0.001 inch increments over a range of 1 inch for everything except gum checking, and many builders use the indicator with only 250-inch total travel, which is sufficient or most precision measurement. মানে অ্যাকিউরেট মেজারমেন্টের জন্য এই ডায়াল ইন্ডিকেটর ইউজ করা হয়। আর কি যে এই তিনটে স্পেশাল টাইপের আরেকটা জিনিস আছে, ব্রলার, আচ্ছা স্পিরিট লেভেল আছে। এই 4-5টা টুলস তোমাদের সিলেবাসে রয়েছে। যেহেতু এইসব ফল্ট গুলো হয়, সেই ফল্ট গুলো রিলেটেড আমাদের কি কি টুলস দিয়ে এই ফল্ট গুলোকে আমরা রিকভার করব, সেই জন্য এই টুলস গুলো দিয়েছে, এগুলো পরীক্ষাতে আসে না। ঠিক আছে, জাস্ট জেনে রাখবে। Spirit level is a tool used to indicate how parallel or perpendicular a surface is relative to earth. A spirit level gets its name from the mineral spirit solution inside the level. এর কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, কি কি 0.5 millimeters per meter or 0.005 inches per inch or 0.29 degrees, এই তোমার ডাইমেনশনে একে মেজার করা হয়। The next level of accuracy displayed is
0.75 মিলিমিটার পার মিটার আর এরকম ডিগ্রিতে, মিলিমিটার পার মিটারে আর ডিগ্রিতে এই স্পিরিট লেভেলকে মেজার করা হয়। নেক্সট হচ্ছে গ্রলার। সব জিনিস আমি নিজেও কোনোদিন দেখিনি, আমি এখানেই দেখলাম। তো তোমরা পরবর্তীকালে যখন জব করতে যাবে তখন হয়তো তোমাদের সঙ্গে এগুলো পরিচয় হতে পারে। A growler is an electrical device used for testing insulation of a motor for shorted coils. A growler consists of a coil wire wrapped around an iron core and connected to a source of alternating current. মানে অনেকটা মেগারের মতন, ঠিক আছে? তোমার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কর, ঠিক সেরকমই মোটরের ইনসুলেশন শর্ট কয়েলের ইনসুলেশন টেস্ট করার জন্য কিন্তু এই গ্রলারের ইউজ করা হয়। তাহলে এই গেল আজকের সেশন। এবার চলে আসবো আমরা যে একটা আমি তোমাদের টাইপ অফ ফল্ট যেটা পড়ালাম সেটা জাস্ট অল্টারনেটরের ফল্ট গুলো আমি দিয়েছি এখানে, বা স্টেটারে আর রোটারে কি ফল্ট হয়, জেনারেলি সিস্টেমে আমাদের কি কি ফল্ট হয় সেই টাইপ, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল, এই ফল্টের একটা নোটস আমি দিয়ে দেবো। ওটার একটা ওয়ার্ড ফাইল আছে, ওই ওয়ার্ড ফাইলটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, ক্লাসের পর আমি দিচ্ছি। বাকি আগের যে নোটস গুলো আমি আপলোড করেছিলাম সেগুলো তোমরা পেয়েছো? হ্যাঁ, আগের নোটস গুলো পেয়েছো? হ্যালো, পেজ গুগল ক্লাসরুমে দিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, একটুখানি আমাকে দাঁড়া, আমি একটু চেক করে নিই যে কতটা দিয়েছি, কটা লেকচার অবধি দিয়েছি গো, নেটটাই খুলছে না। কটা লেকচার অবধি দিয়েছি? এই তো, 6 ম্যাম। L6 অবধি দেওয়া আছে, তাই তো? হ্যাঁ ম্যাম। হুম, এগুলোর আমি দাঁড়াও আজকে আমি আপলোড করে দিচ্ছি এখন, মানে আমার আর সময় মনেও থাকে না আর পড়া হচ্ছে। আমাকে একটু চেক করে বলবে যে পেয়েছো কিনা। L6 হয়ে গেছে, L7 ট্রাভেল শুটিং, ঠিক আছে? দেখো তো পেয়েছো কিনা ট্রাভেল শুটিং। নেক্সট এটা আপলোড করে দিই, L8টা আজকে আপলোড করে দিই। দাঁড়াও এক সেকেন্ড, ক্লাসের রেকর্ডিংটা অফ করি, নাহলে বেকার ডেটাগুলো যাচ্ছে।